আমরা ধরেন এই যে 51 থেকে শুরু করে আজকে 58 পর্যন্ত, আজকে 61 পর্যন্ত ধারা পর্যন্ত আসলাম। প্রথমত আমরা যারা ল কম বুঝি তারা আলোচনাটা মাথায় নিব। মাথায় নেওয়ার পরে বাজার থেকে কমপক্ষে 2টা বই, এমসিকিউ কমপক্ষে 2টা বই, যে 2টা বই আপনার কাছে বাজারের সেরা মনে হয়, আমি নাম বলতেছি না, যে কোনো 2টা বই নেবেন, কমপক্ষে 2টা বই। তো এই যে না 51 থেকে 61 পর্যন্ত এই আলোচনাটার উপর ভিত্তি করে আপনি সেই গাইডে চলে যাবেন। এর মধ্যে 2টা গাইডের মধ্যে যে কোনো একটা গাইডকে আপনি মেইন গাইড ধরে নেবেন, মানে মেইন পড়া, আসল পড়া। সেখান থেকে একটা গাইড থেকে আপনি আলোচনাটা ভালো করে পড়ে নেবেন, প্লাস হচ্ছে আমাদের লেকচার, এটা মাথায় রাখবেন। তো যেটাকে আপনি মেইন গেট হিসেবে ধরে নিয়েছেন, মানে 1 নম্বর গাইড হিসেবে, সেই গাইড থেকে ওই ওই ধারাগুলোর উপরে কিভাবে এমসিকিউ দেওয়া আছে, মানে এমসিকিউ আলোচনা সহ সবকিছু পড়বে। তার মানে 1 নম্বর গাইড শেষ। এবার যাবেন 2 নম্বর গাইডে, মানে আপনার কাছে যে আরেকটা গাইড আছে, সেখানে কি সেই গাইডের আলোচনা যদি নাও পড়েন, সেই গাইডে এই 51 থেকে 61 পর্যন্ত কিভাবে এমসিকিউ দেওয়া আছে সেগুলোকে আপনি প্র্যাকটিস হিসাবে নেবেন। কি হিসাবে? প্র্যাকটিস হিসাবে। তাহলে সেকেন্ড গাইডটা কেন পড়বেন আপনি? সেকেন্ড গাইডটা পড়বেন আপনি রিভিশন হিসেবে। প্রথম গাইড পড়ার পরে সেকেন্ড গাইডের দিকে দেখবেন যে ধরেন 100 যদি ধরি, তাহলে মানে পার্থক্যের জায়গা হবে 198, এরকম 100, একটার মধ্যে থাকবে 100 এমসিকিউ, আরেকটার মধ্যে থাকবে 98টা, বা একটার মধ্যে থাকবে 100, আরেকটার মধ্যে থাকবে 105টা, কিন্তু পড়াগুলো, লেখাগুলো, এমসিকিউ সবকিছু সেম। এরপরে কেউ যদি পারেন তাহলে 3 নম্বর একটা গাইড নেবেন। 3 নম্বর গাইড থেকে এই 51 থেকে 61 পর্যন্ত আরেকবার দেখে যাবেন, দেখবেন যে আপনার মিস হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু একটা গাইড থেকে আপনি আলোচনাটা পড়বেন, আলোচনা প্লাস এমসিকিউ, মানে একটা গাইড থেকে আপনি সম্পূর্ণ পড়বেন। আর যে 2টা বা একটা গাইড থাকবে, সেখান থেকে ওই টপিকের উপরে শুধুমাত্র এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যাবেন। আবার বাজারে যদি এরকম গাইড থাকে যে আমরা সিপিসি শেষ করলাম, সিপিসির উপরে যত কিছু এমসিকিউ দেওয়ার তো দেওয়া আছেই, সিপিসির উপর আবার আলাদাভাবে সেই সিপিসি টপিকের পরে গিয়ে দেখবেন সেই সিপিসির উপরে আবার 3-4 এমসিকিউ দেওয়া আছে। সেটা হচ্ছে মানে ফুল কোর্স সিপিসি শেষ করার পরে, একবারে টোটালি সিপিসি শেষ করার পরে সেই 250-300 বা 500 এমসিকিউ পড়বেন, তাহলে দেখবেন যে মিস হওয়ার সম্ভাবনা কম। সর্বোপরি হচ্ছে যে কোনো 2টা গাইড, কমপক্ষে 2টা গাইড। তো 2টা গাইড হলে সুবিধাটা কি? যেমন আমি এটা করি, এটা আমার একটা বড় গুণ। এই জুডিশিয়ারিতে আমাদের ম্যাথ আসে, তো আসলে ভালো স্টুডেন্ট হতে কিছু লাগে না, তো মাথা একটু বুদ্ধি থাকলেই হয়। তা আমি টার্গেট করছি যে আমার তো ম্যাথের টপিক হচ্ছে 12টা, আমি 4টা টপিক বাদ দিয়ে দিব। আমার ব্যক্তিগত লাইফে আমি পড়ালেখা বাদ দিই বেশি, আমি কিছু সিলেক্টিভ পড়ি, জ্ঞান অর্জন পরের বিষয়। তো এই 12টা টপিক থেকে 4টা টপিক আমি বাদ দিয়ে দিছি। এবার বাকি থাকে 8টা টপিক, আমার অঙ্ক আসবে 10টা। তার মানে আমি আমার টার্গেট হচ্ছে আমি অঙ্ক দিব 6টা। এটা হলো আমার ব্যক্তিগত টার্গেট। 10টা অঙ্ক আসবে, আমি অঙ্ক দিব 6টা, মানে আমি অঙ্কে পাবো 30, এটা আমার টার্গেট। 50-এর মধ্যে 30 আমি পাবো, মানে 50-এর মধ্যে আমি 30 পাবো, এই চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষার হলে যাই, বুঝেন? আচ্ছা, এই 8টা টপিকের মধ্যে মানে এক একটা টপিক আছে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এরকম আছে। তো আমি কি করি, শতকরা অঙ্ক আছে না, শতকরা অঙ্ক ক্লাস 5 থেকে, ক্লাস 5-এ দেখি কি শতকরা অঙ্ক আছে 2টা, ক্লাস 6-এ আছে 3টা, ক্লাস 7-এ আছে 10টা, ক্লাস 8-এ আছে 5টা, আবার মনে করেন যে 9-10 আছে আরো 10টা।
টোটাল অঙ্ক দেখলাম শতকরা আছে 30টা ধরেন, এবং জুডিশিয়ারিতে এই অঙ্কগুলো হুবহু উঠে দেয়, মানে বইতে আছে 5, ওখানেও আছে 5, মানে সংখ্যাগুলো মিলে যায়, প্রতিটা ওয়ার্ড মিলে যায়, মানে কোনো হেরফের করে না, বই থেকে হুবহু তুলে দেয়। তো দেখেন এই একটা টপিক আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পাইলাম কয়টা? 30টা অঙ্ক। আমার কি এই শতকরা মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এখন যদি এরকম হয় যে আমি মানে এইটার বই থেকে শতকরা, লাভ ক্ষতি সূত্র সব একসাথে করতেছি না, আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত শতকরাকে এক সাইড করে দিয়েছি, যে শতকরা বাবা তুমি যেখান থেকে আসো কমন পড়তে হবে। আবার লাভ ক্ষতিকে একইভাবে 5 থেকে 10 পর্যন্ত একটা জায়গায় নেই, ওগুলো মুখস্থ করি, যেগুলো বুঝি না এগুলো মুখস্থ করি, বুঝলে তো বুঝি। তো এখন দেখেন এই দুইটা গাইড পড়তে বলার উদ্দেশ্যটা কি? দুইটা গাইড পড়তে বলার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের সকল স্টুডেন্ট একটা গাইড পড়ে, মানে 98% স্টুডেন্ট একটা গাইড পড়ে। আর একটা গাইড পড়ার তো সময় নাই, দুইটা পড়বে কেন? সেখানে দুইটা গাইড পড়তেছেন, আপনি কিন্তু দুইটা গাইড পড়তেছেন না ভাই। আপনি প্রথম গাইডে যা পড়তেছেন, প্রথম গাইডে 5টা সেকশন পড়তে যদি আপনার 2 ঘন্টা সময় লাগে, সেই 5টা সেকশন 2 নাম্বার গাইড থেকে পড়তে আপনার লাগবে হাইয়েস্ট 20 মিনিট, মাত্র 20 মিনিট বেশি সময় লাগবে আপনার। এটা আপনি ট্রাই করে দেখেন যে একটা গাইড থেকে ভালো করে পড়ার পরে ওই টপিকের উপর অন্য গাইড থেকে পড়তে আগে যে সময় লাগছে তার 10 ভাগের 1 ভাগও সময় লাগে না। কিন্তু দেখেন আপনার কনফিডেন্স লেভেলটা কি হয়ে যাবে, আপনার কাছে মনে হবে আমি এই টপিকগুলোর উপরে 2টা গাইড পড়ছি। সো আপনি যদি কিছু টপিক যদি বাদও রাখেন তো আপনার সমস্যা নাই তো। এই কারণে কমপক্ষে দুইটা গাইড পড়বেন একই টপিকের উপরে। পড়ার সিস্টেম নিয়ে আর কোনো কথা আছে, কিন্তু কোনো গাইডের নাম বলা যাবে না যেহেতু রেকর্ড হচ্ছে। আর আমি যেহেতু কারো প্রমোশন করি না, কারো টাকা পয়সাও খাই না, বা কাউকে প্রমোট করতেও চাই না, এভাবে একটু ট্রাই করেন পড়াটা। ওকে, আমরা আর কোনো প্রশ্ন না থাকলে আমরা একটু ইসে চলে যাই। দাদা, হ্যাঁ, আপনি যে জুডিশিয়ারির প্রিপারেশনটা নিয়েছেন, তাহলে সাধারণ জ্ঞান, ইভেন আপনার বিজ্ঞান, এগুলার জন্য যদি একটু সাজেস্ট করতেন যে কোন, মানে এই বইগুলা পড়বো 9-10 এর বইগুলা, নাকি মানে ওরাকল বা আপনার MP3 এগুলা? চলে আসি পড়াতে। তাহলে আমরা সেকশন 61 দেখলাম। এবার আমরা চলে যাব আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের মধ্যে কারো যদি মনে হয় যে আপনারা এই 9:30 বাজে ক্লাস আছে তো প্রতিদিনই থাকে, তো আপনারা যদি মনে হয় যে না 9:30 বাজে ক্লাস করবেন, কিন্তু ওই ক্লাসে কোনো কথা বলা যাবে না, ওই ক্লাসে টোটালি আপনারা কথা বলতে পারবেন না, ওই ক্লাসটা হচ্ছে রিটেন বাসে শুধু রিটেনের লোকজনই কথা বলবে, ঠিক না? আপনার তো রিটেন জানানোর দরকার নেই, যেটা পাচ্ছেন সেটা এক্সট্রা। কেউ যদি রিটেন বাসে ক্লাস করতে চান তাহলে এই 9:30 থেকে আবার ক্লিক করা শুরু করবেন, নো প্রবলেম। তাহলে আপনার আইডিয়ার জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এবং রিটেনের পড়ার ধরনটা একটু আলাদাই থাকবে। দাদা প্রতিদিনই তো ক্লাস থাকে রে ভাই। আর আরেকটা কথা বলি, যারা হচ্ছে জুডিশিয়ারি দিবেন, যারা হচ্ছে সংবিধান, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, মানে জুডিশিয়ারি সিলেবাস আছে, এই ক্লাসও যদি করতে চান তাহলে রাত 11টার পর জয়েন দিবেন, রাত 2টা পর্যন্ত আমি আসি। এগুলা ফ্রি সার্ভিস। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। দাদা লিংক কি সেমই থাকবে, মানে জুম আইডি কি সেমই থাকবে? সেম লিংক, কিন্তু ফ্রড করেন না। ফ্রড মানে বুঝছেন? ফ্রড বলতে আপনি আপনার 10 জন বন্ধুকে দিলেন, এদিক না দিয়ে না না, এটা দিয়ে তো আপনি আমার টিচার মানুষ, আপনার সাথে তো আমার না না না, আমি তো সরাসরি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না দাদা, অবশ্যই আমরা অনেক অনেস্ট, ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। আপনি তো আপনার গার্লফ্রেন্ডও দিতে পারেন, বলা যায়।
দাদা এটা এটা সৌভাগ্যবান মানুষদের থাকে, আমাদের মতো মানুষদের থাকে না দাদা। আরে সরকারি কষ্ট। গভর্নমেন্ট জবও নাই, তারপরে হচ্ছে কি বলে জুডিশিয়ারিতেও নাই, অ্যাডভোকেটশিপও নাই, প্যান হইতে গেলে না কেমনে হবে? গভর্নমেন্ট জব লাগে না জুডিশিয়াল লাগে না, এ এমনি এ হয়। এ আপনাদের মধ্যে কেউ সিঙ্গেল থাকলে এই যে ভাই যে কথা বললো এটা একটু মাথা রেখে একটু সামনের দিকে আগেন। আচ্ছা যাই হোক, আমরা 21-এ যাই। অর্ডার 21, স্যারকে শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। অর্ডার 21, ওকে, অর্ডার 21। এখন আমরা যাব, আমরা একটা জায়গাতে দেখছিলাম যে একটা জায়গাতে না, আমরা দেখছিলাম যে ডিগ্রিজারির ক্ষেত্রে প্রপার্টি অ্যাটাচ করে, মানে ডিগ্রিজারি তো 5 ভাবে করা যায়, সেটা আমরা দেখছিলাম 51-এ, সেকশন 51-এ। এখন আমরা দেখব এই যে প্রপার্টিটাকে অ্যাটাচ করে, প্রপার্টিটা যে ক্রোক করে, মানে এটা এটা একটা কাছে বন্ধকের মতো আর কি, মানে আটকে রাখে। কে আটকে রাখে? আদালত আটকে রাখে। কেন আটকে রাখে? বাদীর বা ডিগ্রি হোল্ডারের টাকা পরিশোধ করার জন্য ওই প্রপার্টি বিক্রি করে। এখন প্রপার্টি বিক্রি করবে কে, কিভাবে? কোন প্রপার্টি? অ্যাটাচড প্রপার্টি। কোন প্রপার্টি? অ্যাটাচড প্রপার্টি। ওকে, এখানে আমরা দেখব রুল 84। রুল 84, রুল 84-এ বলছে, এগুলো কিন্তু ভাইভা কোশ্চেন, ভাইভার জন্য ইম্পর্টেন্ট, প্রিলির জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য না। তো 84-এ বলছে ডিপোজিট বাই পারচেজার এন্ড রিসেল অন ডিফল্ট। আপনার সেল হয় কিভাবে? এই অ্যাটাচড প্রপার্টি সেল হয় অকশনের মাধ্যমে, নিলামের মাধ্যমে। নিলাম কি? যে সর্বোচ্চ দাম বলবে তার কাছে সম্পত্তিটা চলে যাবে টাকার বিনিময়ে। তো 84-এ বলছে যে এই যে অ্যাটাচড ইমুভেবল প্রপার্টি, সেটা যখন অকশনে উঠবে, নিলামে উঠবে, যে লোকটা হচ্ছে যে এই অ্যাটাচড প্রপার্টিটা কিনতে চায়, এই সবকিছু কিন্তু আপনার ইসের আন্ডারে হয়, মানে আদালতের আন্ডারে হয়, যেহেতু প্রপার্টিটা অ্যাটাচড হয়ে আদালতের অধীনেই থাকে, আদালতের অধীনেই থাকে। তো যিনি হচ্ছেন পারচেজার, যিনি হচ্ছেন ক্রেতা, ওনার ভূমিকা কি হবে? ওনার ভূমিকা হবে যে ওনাকে প্রথমত একবারে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, সাথে সাথে, কেনার সাথে সাথে 25% টাকা অফিসারের কাছে জমা দিতে হবে। অফিসারকে? অফিসার হচ্ছে কন্ডাক্টিং দ্য সেল, হু কন্ডাক্টস দ্য সেল অফ ইমুভেবল প্রপার্টি, যেটা হচ্ছে অ্যাটাচড। যে ইমুভেবল প্রপার্টিটা অ্যাটাচড বাই দ্য কোর্ট, এবং একটা অফিসার তো কন্ডাক্ট করবে, পরিচালনা করবে নিলামটা, ঠিক না? আদালতের অধীনে, আদালত মানে অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, আদালতে নিয়োগ দিয়ে দিবে, রাইট? তো 25% টাকা কি করবে? আপনার ওই অফিসারের কাছে জমা দিবে। কে জমা দিবে? যে প্রপার্টিটা কিনতে চায়। এখন প্রশ্ন হলো, ধরেন 1 লাখ টাকা প্রপার্টি, 1 লাখ টাকা দিয়ে প্রপার্টিটা কিনছে, তাহলে সেটার মানে ভ্যালুয়েশন অফ দ্য প্রপার্টি সর্বোচ্চ ডাক উঠলো 1 লাখ টাকা নিলামে। তাহলে 25% টাকা মানে 25,000 টাকা জমা দিল। কে জমা দিল? পারচেজার, যে কিনবে, যে নিলামে জয়লাভ করছে। তাহলে বাকি টাকা কি করবে? বাকি টাকা কত দিনের মধ্যে পে করতে হবে? এখানে স্পষ্ট করে বলে দিছে, the full amount of purchase money payable shall be paid by the purchaser into the court before the court closes on the 15th day from the sale of the property. দাদা কত রুল 85, আদেশ 21-এর রুল 84,
বিধি 84, বিধি 84-তে বলছে যিনি হচ্ছেন ক্রেতা, নিলামে ক্রেতা, তিনি হচ্ছেন ক্রয় মূল্যর 25% টাকা, যিনি হচ্ছেন নিলামটা পরিচালনা করবে, এই সেলটা পরিচালনা করবে, তার কাছে জমা দিবে। বাকি যে টাকা, বাকি যে 70% টাকা, সেই টাকা 15 দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। এটা বলছে রুল 85, রুল 85, বিধি 85, বিধি 85। এবং তাহলে প্রথমত যে 25% জমা দিতে হবে, 85-এ বলছে যে বাকি টাকা 15 দিনের মধ্যে জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সে এই সময়ের মধ্যে জমা দিতে পারে নাই, মানে 86, রুল 86, রুল 86-তে বলছে যখন হচ্ছে বাকি টাকা আপনার এই 15 দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিতে পারবে, তখন কি হবে? তখন কি হবে? তখন হচ্ছে এই প্রপার্টিটা আপনার রিসোল্ড করা যাবে, রিসোল্ড মানে রিসেল। দাদা নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলাম দাদা, কোথায় আছেন দাদা একটু বলতে। রিসোল্ড করা আদেশ 21-এর বিধি 85, এখন আমরা আছি বিধি 86-তে, রুল 86। 86-এ বলছে তাহলে 15 দিনের মধ্যে বাকি টাকা জমা দিতে হবে। বাকি টাকা জমা দিতে পারলো না, কে জমা দিতে পারলো না? যে নিলামে ওই সম্পত্তিটা কিনছে। তাহলে ওই পার্চেজার আর প্রপার্টিটা পাবে না, ওই সম্পত্তিটা আবার পুনরায় বিক্রি করা যাবে, পুনরায় বিক্রি করা যাবে। আচ্ছা, দেখা গেল যে আচ্ছা কার সম্পত্তি বিক্রি করতেছে? জাজমেন্ট ডেটরের সম্পত্তি বিক্রি করতেছে, অর্থাৎ যার সম্পত্তিকে অ্যাটাচ করা হয়েছে, যার সম্পত্তিকে ক্রোক করা হয়েছে, তার সম্পত্তি বিক্রি করতেছে। এ লোকটা কি করলো যে এখন জাজমেন্ট ডেটরের ভূমিকা কি হতো? জাজমেন্ট ডেটর মনে করতেছে যে না, আমি তো টাকা পয়সা পরিশোধ করতে পারবো। তখন সে উইদিন 30 days, এটা